এটা হচ্ছে সেকেন্ড পার্টে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, এখন আমাদের সামনে এই এক্সাম্পলটা আছে, এই এক্সাম্পলটা আমরা এখন ট্রাই করব। এটা একদম ইফ এলস এর যা যা আছে সব ডাটাই সে নেয়। দেখেন এখানে ইফ এলস এর মধ্যে ডে ভ্যালু আছে, কন্ডিশনের ডে ভ্যালু, মানে ডে ভেরিয়েবলটা হচ্ছে সুইচের পরে সুইচ ভেরিয়েবল। এটা হচ্ছে কন্ডিশনের ভেরিয়েবলটা। দেখেন এখানে কন্ডিশনের মধ্যে 7টা কন্ডিশন আছে, 7টার মধ্যেই লেখছে ডে 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 ডে, কিন্তু আমাদের 7টা কন্ডিশনেই সুইচের মধ্যে এক জায়গায় শুধু লিখতেছি ডে, আর কোনো জায়গায় লিখতেছি না। 7টা কন্ডিশনের মধ্যে 7টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6, আর আমাদের কেসের মধ্যে ভ্যালুগুলি আছে 1 2 3 4 5 6। যদি 1 ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর কেসের পরে আমি লিখে দিচ্ছি যদি 1 ট্রু হয় এটা প্রিন্ট করবে। দ্যাটস ইট। এক্সট্রা কি জিনিস আছে? এক্সট্রা আছে এই ব্রেকটা না দিলে সে সবই প্রিন্ট করে ফেলে। এটা তার ইয়া বৈশিষ্ট্য, এটা তার মানে বিহেভিয়ার। যদি ব্রেক না দিই তাহলে সব নিচের দিকে সে প্রিন্ট করতেই থাকে সে। তাহলে এটা আচ্ছা, কেস ওয়ান এর ভিতরে যদি সব দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 একই সাথে, এটা কি দেওয়া সম্ভব? কেস ওয়ান এরকম এরকম দেওয়া সম্ভব না। আর এরকম দিলে তো আমি তাহলে এখানে কি প্রিন্ট করাবো? যদি 1 2 3 হয় তাহলে কোনটাকে প্রিন্ট করবো? মানডে টিউসডে ওয়েডনেসডে একসাথে তিনটাকে প্রিন্ট করবো? আর ডে এর ভ্যালু কখনোই তিনটা ভ্যালু হইতে পারে না, যে কোনো একটা ভ্যালু ডে বক্সের মধ্যে, ভেরিয়েবল বক্সের মধ্যে, র্যামের মধ্যে স্টোর করতে পারি। একসাথে 1 2 3 একসাথে আমরা দিতে পারবো না, তাহলে এটা সম্ভব না। আরো কোশ্চেন করেন, এনি ভাইয়া কোশ্চেন? হাকাল, আপনার ডানটা কনসোলে প্রিন্ট হইলো না কেন? ও আমরা এই যে গ্রিন লাইনটা এখানে থাকা মানে এক্সিকিউশন পয়েন্টটা এখানে আমাকে এসে বলতেছে তুমি কি এটাকে এক্সিকিউট করবা? আমি তো এখনো F6 দিইনি। F6 এটা দেই, পয়েন্ট। F6 দেই, তাহলে এখন সে পয়েন্টারটা চলে গেছে এক্সিকিউশন, মানে দ্যাট মিনস এটা এক্সিকিউট হয়ে গেছে। গ্রিন লাইন থাকা মানে এই লাইনটা সে এক্সিকিউট করতে চাইতেছে, আমার আমার কাছ থেকে কনসেন্ট নিতেছে যে তুমি কি এটা এক্সিকিউট করবা? আমি বলি, হ্যাঁ করবো। তাহলে F6 ক্লিক করো। আমি বললাম F6 ক্লিক করলাম, এক্সিকিউট করলাম। এই অ্যারো সাইনটাকে বলে এক্সিকিউশন পয়েন্টার। এই অ্যারো সাইনটাকে, কোন অ্যারো সাইন? এখানে একটা ছোট্ট অ্যারো সাইন আছে, দেখেন আমি ম্যাগনিফাই করি। এই দেখেন এটা অ্যারো সাইন না? এই অ্যারো সাইনটাকে বলে এক্সিকিউশন পয়েন্টার। অ্যারো সাইনটাকে, এই এক্সিকিউশন পয়েন্টার কোনো লাইনে থাকা মানে এই লাইনটা সে এক্সিকিউট করতে যাচ্ছে, করে নাই কিন্তু এখনো, করতে যাচ্ছে। হ্যাঁ, তো আমার কনসেন্ট চাচ্ছে যে আমি চাই কিনা। বেলাল ভাই, বলুন। আমাদের কি কোনো কি পয়েন্ট আছে যেটা দেখলে আমরা বুঝতে পারবো যে এখানে সুইচ ইউজ করা লাগবে, এখানে ইফ হুম, এলস ইউজ করা লাগবে? ভেরি গুড কোশ্চেন। তো এটা আমাদের নেক্সট ডিসিশন মেকিং। কখন আমরা when we use switch, এটা আমাদের নেক্সট টপিক। when we use switch, কখন সুইচ ইউজ করতে হবে আর কখন ইফ এলস ল্যাডার ইউজ করতে হবে। যখন আমরা দেখি যে ইফ এলস ল্যাডার ইউজ করতেছি, এটা টু 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 থ্রির ল্যাডারের বেশি হয়ে গেছে, যদি এটা এখানেই থেমে যেত তাহলে ঠিক আছে। এটা ওয়ার্স্ট কেস আর বেস্ট কেস ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, ওয়ার্স্ট কেস হচ্ছে 1, বেস্ট কেসও হচ্ছে 1, তাই না? হয় এটা ট্রু না হলে এটা রান করবে, আর এটা ট্রু হলে এটা রান করবে, তাই না? এর মধ্যে আর কোনো ইয়া নাই। 2 অথবা 3, আরেকটাও হইতে পারে, আরেকটা নিতে পারেন। 3 পর্যন্ত নেওয়া যায় সর্বোচ্চ। তখন আর ওয়ার্স্ট কেস আর বেস্ট কেসের মধ্যে তেমন একটা পার্থক্য থাকে না। হয়তো 1 মিলি সেকেন্ডের এদিক সেদিক থাকে, কিন্তু 8 মিলি সেকেন্ডের এদিক সেদিক হওয়াটা এটা চোখে পড়ার মতো, তাই না? যদি এরকম হয় যে আমাদের ইফ কন্ডিশন, মানে কন্ডিশন দুইটা কি তিনটা কন্ডিশন আছে, তখন আমরা ল্যাডারও ইউজ করতে পারি অথবা সুইচ ইউজ করতে পারি। বাট কন্ডিশন যদি এর বেশি হয়ে যায়, যেমন এখানে অনেকগুলি বেশি, ইফ there is this, if there is 1 2 3 4, কন্ডিশন 7টা, 7টা হলে অবশ্যই আমাকে সুইচ ইউজ করতে হবে। when we use switch, when we have more than 3 conditions,
এইটা কোনো কোথাও লেখা নাই, এটা আমার একটা কনসেপ্ট। যদি দুইটা তিনটার বেশি হয় তাহলে আমরা সুইচে যাই। এটা 3 নাম্বার 3, এটা কিন্তু জাভার বইয়ে কিংবা অন্য কোনো কিছুতে লেখা নাই। এটা জাস্ট আমার একটা ইয়া, মানে মানে এটা, Experience. হ্যাঁ একটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। যদি দুইটা তিনটার বেশি হয় তাহলে আমার সুইচে যাওয়াটাই বেটার, কারণ সুইচ মোর ফাস্টার দেন ল্যাডার। না, এখানে প্রশ্নটা হচ্ছে যে এটা তো বললেন, কিন্তু ওটা তো লেখা তো ঠিকই লাগলো, ঠিক না? কেস 1, কেস 2, কেস 3 গুলো তো লিখলামই, হ্যাঁ কন্ডিশনের মতনই তো লিখলাম। হ্যাঁ তো এটার সুবিধাটা কি তাহলে? হ্যাঁ, সুবিধাটা তো সুবিধাটা বুঝতে পারছি। সুবিধাটা বেস্ট বেস্ট কেসে এটা 2 মিলি সেকেন্ডে রান করে। আর ওর্স কেস যখন নাকি ভ্যালু একদম সবার শেষের ভ্যালুটা যদি নেই, একদম মানে লাইনের সবার শেষের ভ্যালুটা, এটা ওর্স কেস সিনারিও। ওর্স কেসে কত মিলি সেকেন্ড? 2 মিলি সেকেন্ড লাগতেছে। তার মানে বেস্ট কেস এবং ওর্স কেস সেম টাইমে হইতেছে। আনলাইক, অসুবিধা হইলো এটার ওর্স কেসে 8 মিলি সেকেন্ড লাগতেছে, এটা অনেক সময় লাগতেছে। যদি এখানে 100টা থাকতো তাহলে ওর্স কেসে 100 মিলি সেকেন্ড লাগতো। আর যদি এখানে 100টা থাকতো তাহলে ওর্স কেসে কত মিলি সেকেন্ড লাগতো? 2 অথবা 1 মিলি সেকেন্ড লাগতো। তো এটা তো মিলি সেকেন্ড, তো এটা কম্পিউটারে মানে করতেছে, ঠিক না? এটা তো হ্যাঁ। আমি আর করতেছি না। হুম। তো মিলি সেকেন্ড নিয়ে আমার এত টেনশন কেন? এটা হচ্ছে কথা আর কি। যদি যেটা আপনি কম্পিউটার করতেছে। যদি আপনি কোন একটা সফটওয়্যার ইয়া করেন, আহ, যে ধরেন আপনি একটা ব্যাংকে আছেন, কোন একটা সফটওয়্যার ইয়া প্রোগ্রাম করতেছেন, আম, একটা ট্রানজাকশন করতে তার এমন হইতে পারে 1 সেকেন্ডও লাগতে পারে, আবার একটা ট্রানজাকশন করতে 7 সেকেন্ডও লাগতে পারে। যদি 1 সেকেন্ডের জায়গায় যদি 7 সেকেন্ডে আমরা ধরি ট্রানজাকশন করতে, তাহলে একই সাথে 2 মিলিয়ন লোক এই সার্ভারে জয়েন করে। তো 2 মিলিয়ন লোককে সার্ভ করতে যদি সার্ভার 1 সেকেন্ড সময় নেয় তাহলে লাগায় 2 মিলিয়ন সেকেন্ড। আর যদি 7 সেকেন্ড সময়, সরি, হ্যাঁ 2 মিলিয়ন, আর যদি 7 সেকেন্ড সময় নেয় তাহলে সার্ভারের কত সময় লাগবে? 14 মিলিয়ন সেকেন্ড। 14 মিলিয়ন সেকেন্ড। তো সার্ভার যত বিজি থাকবে তত পারফরমেন্স ইয়ে হবে, অনেকে ওয়েট করবে, হ্যাঁ এরকম। তো যখন এই হিসাবটা 7 মিলি সেকেন্ড আর 6 মিলি সেকেন্ড, এটা তো চোখের পলকে হয়ে যাচ্ছে এখানে। কিন্তু যখন এটা মিলিয়ন মাল্টি মিলিয়নের মধ্যে হয়ে যাবে, ইউসুফ সব ম্যাক্সিমাম ফরচুন 500 ইয়াগুলি কোম্পানিগুলি মিলিয়নের উপর কাস্টমার ডিল করে। তো তখন ওই মিলিয়নের কথা চিন্তা করলে এটা আসলে খুবই ওর্স পারফরমেন্স, খুবই খারাপ পারফরমেন্স। কাস্টমার হারাবে, ওই ব্যাংকে আর ওই অ্যাপে কেউ যাবে না। ওই ব্যাংক থেকে সাবস্ক্রাইবার তাদের অ্যাকাউন্ট উইথড্র করে অন্য ব্যাংকে, যেটা নাকি খুব খুব ভালো অ্যাপ আছে ওদের, হাই পারফরমেন্স অ্যাপ, তো সে লস করবে, বিজনেস লস করবে, কোম্পানি বন্ধ হয়ে যাবে। ভাইয়া আমার একটা ছোট্ট কোয়েশ্চেন ছিল। বলেন। ভাইয়া এখানে যেটা আমরা ইউজ করতেছি মানে ডে এর মান ইকুয়ালস দিয়ে আমরা কি বলে এটা, কেসের বা সুইচের এই জিনিসটা কি গ্রেটার দেন লেস দেন এগুলাতেও কাজ করবে? ভেরি গুড কোশ্চেন। এই গ্রেটার দেন লেস দেন এখানে কাজ করবে না, এটা আরেকটা ড্রব্যাক। আরো ড্রব্যাক গুলি আপনাদের কোশ্চেনের মধ্যে হয়তো আসা যাবে। আর একটা ড্রব্যাক আছে, ওইটা আমি আসতেছি একটু পরে। ক্যান উই ইউজ, ভাইয়া তাহলে এটা একটু বলে দেন যে কোন কোন ক্ষেত্রে একমাত্র কেস আমরা ইউজ করতে পারবো। কম্পারিজন অপারেটর আদার দেন ইকুয়াল সাইন? আমরা কি এখানে সব তো ইকুয়াল আছে, এখানে কোনো গ্রেটার দেন লেস দেন নাই। হ্যাঁ, যদি এখানে হয়তো 2, যদি ডে এর ভ্যালু যদি 2 এর বড় হয় তাহলে সে কিছু একটা প্রিন্ট করবে। হ্যাঁ, কিন্তু এইখানে এই লেস, গ্রেটার দেন অথবা ইভেন ইকুয়াল সাইন এগুলি দেওয়া যায় না। গ্রেটার দেনও দেওয়া যায় না, লেস দেন দেওয়া যায় না, এগুলি দেওয়া যায় না। নট ইকুয়াল টু এটাও দেওয়া যায় না। সুইচের এই লিমিটেশনস। সুইচ হলো একদম পয়েন্টে পয়েন্টে যদি কোনো ইয়া থাকে, যে যদি এটা হয়, যদি এটা হয়, মানে ইকুয়াল, শুধুমাত্র ইকুয়াল গুলি কে এসে নেবে। আদার দেন ইকুয়ালকে কোনো অপারেটর ইউজ করা যাবে না সুইচে, অন্য কোনো অপারেটর। অ্যান্সার নো। সুইচ ক্যান
only use equal sign. আরো কোশ্চেন করেন, হয়তো ওগুলোর মধ্যে আমার কোশ্চেনটা চলে আসবে। বললেন যে সুইচ ক্যান অনলি ইউজ ইকুয়াল সাইন, বাট এখানে তো সুইচ ইকুয়াল সাইন ইউজ করে না, ঠিক না? মানে এইটা অ্যাজ ইফ যেন ইকুয়াল, যদি ডে এর ভ্যালু ডে ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে মানডে, ইফ ডে ইজ ইকুয়াল টু 2 হয়, ইকুয়াল তাহলে সাইন হচ্ছে যে জো যা বলতেছে তাই আমি করতে পারতেছি, ঠিক না? হ্যাঁ মানে আপনি আগের কথা যেটা বললেন যে এখানে আমার গ্রেটার দেন, লেস দেন বা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, ওইগুলা কোনো কিছুই সে অ্যাকসেপ্ট করবে না। এক্সেপ্ট ইকুয়াল সাইন ছাড়া। তো তাহলে এটা অনেকটা ইকুয়াল সাইনের মতোই। যদি এটার মানেটা হচ্ছে সুইচ ডে কেস 1, এটার মানে হচ্ছে এই দুইটা লাইনের মানে হচ্ছে if day is equal to 1 then print this, if day is equal to 1 then 2 then print this. এটা মানেটা হচ্ছে এরকম। যদি আমরা এই পার্সপেক্টিভে চিন্তা করি, if else কিভাবে কাজ করে, if day is 3 then print this, if day is 4 then print this, তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি if day is 1 then print this, if day is 2 then print this, এইভাবে কাজ করে। ভাইয়া আমি আরেকটা আমার একটা কোশ্চেন ছিল গরম ভাই, বলেন। সেটা হচ্ছে আচ্ছা আমি সুইচের ভিতরে যদি মিস্টেক করি, সাপোজ হ্যাঁ। মানটা 2 বার লিখলাম বা টুয়েটে 2 বার লিখলাম, এগুলা কিভাবে বের করবো? মিস্টেক আমরা একটা করি, কোথায় মিস্টেক করবেন মনে করেন? নাম্বার 3 করি, নাম্বার 5 এ 44 লাইন, 44 নাম্বার লাইনে কি মিস্টেকটা হবে মনে করেন? এখানে আমি টুইস্টে লিখছি আবার। ওকে ফাইন। এখন আমি দিলাম 3, ডের ভ্যালু 3, রান করলাম, কত আসলো? ডের ভ্যালু 3 দিলাম, রান করলাম, টিউসডে। ডের ভ্যালু 3 কি টিউসডে? ইফ হ্যাঁ, ডের ভ্যালু 3 হয় তাহলে কি হয়? দেন ওয়েডনেসডে। আমরা তো ভুল করলাম ইচ্ছা করে, হ্যাঁ। তো দেখলাম যে না, 3 হলে তো হয় ওয়েডনেসডে, কেন টিউসডে কেন আসলো? এখন আমি কিভাবে আমি আবার রান করালাম, সে কিভাবে করতেছে আমি তো বুঝতেছি না, মানে কোন জায়গায় কোন লাইন থেকে কোন লাইনে জাম্প করতেছে বুঝতেছি না। যদি এইভাবে রান করি তাহলে কিভাবে রান করবো? হ্যাঁ, তাহলে আমি বাগে যাবো, ডিবাগে করবো। ওকে ফাইন, ডিবাগে আমি সেট পয়েন্ট তো ব্রেক একটা সেট পয়েন্ট দেই, কোথায় দিব? 3 তে দিব, যেহেতু আমি 3 ইয়ে করতেছি এখানে দিব না, আমি শুরুতেই দিই, দেখি এখান থেকে কিভাবে যায়, অথবা উপর লাইনে দিতে পারতাম, দিলাম। ওকে, এবার ডিবাগ করতেছি। হ্যাঁ, এবার পরের লাইনে যাব, F6, ডের ভ্যালু কত এখন দেখি, ডের ভ্যালু 3। ওকে, তাহলে সে জাম্প করবে কোথায়? 3 তে। ওকে, 3 তে যেয়ে দেখি আমার এখানে লেখা আছে টিউসডে। ও, এইখানে তো সে টিউসডে পেতেছে, 3 তে তো আমার লেখা দরকার ছিল ওয়েডনেসডে। এখন লিখলেও এটা কাজ করবে না, কারণ আগেরটাই সে নিয়ে নিবে টিউসডে। যদি না আমরা কি করি, টার্মিনেট করে আবার এটাকে রান করি, তখন ডের ভ্যালু 3 তে জাম্প করলো, 3 তে জাম্প করলে 3 স্টেটমেন্টটা লিখলো ওয়েডনেসডে, তারপরে ব্রেক করলো। ব্রেক করার মানে হলো এই সুইচের যে লাস্ট এন্ড অফ সুইচ কার্লি ব্রেস আছে, এর বাইরে সে চলে যাবে। এর বাইরে যদি কোনো স্টেটমেন্ট থাকে, এর বাইরে একটাই স্টেটমেন্ট আছে, বাকিগুলি তো সব কমেন্টস, তো এটাই রান করবে সে। তার মানে সুইচ কম্পারিজন অপারেটর অন্য কোনো কম্পারিজন অপারেটর ইউজ করে না, except equal সাইন ছাড়া। ইকুয়াল অপারেটরই ওরা সে আসলে আলটিমেটলি ইউজ করতেছে এখানে, কিন্তু আমরা এখানে লিখি না কোথাও ইকুয়াল অপারেটর, বাট অ্যাকচুয়ালি এটাকে আমরা ইকুয়াল হিসেবেই বুঝতেছি। সে ডের ভ্যালু 1 হবে হইলে এটা, ডের ভ্যালু ইজ ইকুয়াল টু 2 হলে এটা, ডের ভ্যালু ইজ ইকুয়াল টু 3 হলে এটা, এইভাবে ইকুয়াল সাইন করে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ভাই একটু স্ক্রল করে উপরে যাবেন আরেকটু, আরো একদম উপরে ইফ এলস এর জায়গা। হ্যাঁ, এখানে যদি আমি লাইন 16 থেকে লাইন 30 পর্যন্ত একদম অমিট করে দিই, মুছে দিই পুরাটা, তাহলে তো পুরোটা কাজ করবে, নিচের জিনিসটা মনে হয় এখন বুঝতে ক্লিয়ার হবে। হ্যাঁ, এটাকে কমেন্ট আউট করি, তাহলে কি করব একসাথে?
কন্ট্রোল কন্ট্রোল স্ল্যাশ কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ এই যে হয়ে গেল কমেন্ট আউট। তাহলে তো এখন 15 নাম্বার লাইনে ভেরিয়েবল ডিক্লেয়ার হওয়ার পরে ওইটাই নিচে কাজ করবে, রাইট? ওইটাই নিচে কাজ করে, রাইট, এক্স্যাক্টলি। বুঝতে পারছি এখন। তাহলে আর এখানে কোনো মানডে আর এই অংশটা আর প্রিন্ট হবে না এখন যদি এখন মনে হয় মোর ক্লিয়ারলি বোঝা যাবে যে আমি Right, right. কিভাবে কেসটা কাজ করতেছে, যে ডে এর ভ্যালু 1 ইজ ইকুয়াল টু কেস 1। কেস 1, হ্যাঁ। তো এখন আমি যদি রান করি তাহলে কি হবে, রান করলাম, ডিবাগ করলাম, সো 3, ডে এর ভ্যালু কত, 3 হলে কি হবে, সুইচ কোথায় জাম্প করবে, কত নাম্বার লাইনে, 44 এ, দেখি, হ্যাঁ 44 এ জাম্প করলো এবং 44 এর স্টেটমেন্ট কি, ওয়েডনেসডে, তখন প্রিন্ট করলো ওয়েডনেসডে। এখন যদি আমি কেস নাম্বার লিখতে ভুল করি, সাপোজ হ্যাঁ কেস, তাহলে মনে করেন যে আমরা এখানে 2টা কেস লিখি, এখানে 3, আমি এখানেও 3 লিখি, রং, 2টা ডাবল কেস সে নিবে না, কি বলে, ডুপ্লিকেট কেস। আচ্ছা তাহলে তো এটা ভালো, সম্ভাবনা কম। হ্যাঁ তাহলে এখানেও একটা টাইমিং, আসলে যারা প্রোগ্রাম বানাবে তাদের ক্ষেত্রে একটা ইজিয়ার, যে ভুল হওয়ার চান্স কম, কেস উল্টাপাল্টা লিখলেই ও শো করবে যে এরর। কারেক্ট। এটা কি লাইক সিনট্যাক্স এরর, রাইট? হ্যাঁ যদি আমরা এরকম উল্টাপাল্টা লিখি, কেস স্পেলিংটা মিস্টেক করলাম, ওইটা বললাম, এখন বলবে যে এটা কেস এক্সপেক্টেড কেস এক্সপেক্টেড, কেস লেখো, আমাকে বলে যে কেস লেখো, তুমি এটা কি লেখছো? আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আর একটা ছোট, বলে হচ্ছে যে আমরা যখন ডাটা টাইপ দিয়ে যখন ভেরিয়েবল যখন ডিক্লেয়ার করি, এরপরে হচ্ছে যে আপনার ভেরিয়েবল কে যখন ভ্যালু দিয়ে যখন প্রকাশ করি, এখন আমার প্রশ্ন হচ্ছে যে যেমন ডে প্রকাশ করলাম 3 দিয়ে, ডে অ্যাসাইন অপারেটর 3, এখন এই 3টা যখন বাস্তব জায়গায় যখন কাজ করবো আর কি, তো এটা কি আমরা নিজেরাই বসাবো এই 2, 3, 4, যেটাকে আমি, ভেরি গুড কোশ্চেন। তো এই এটা আসলে বিষয়টা কি? এই ডাটাগুলি আমরা নিজেরা বসাই না, এই ডাটাগুলি আমরা ইয়ে থেকে, ডাটাবেস থেকে আনি, অন্য সোর্স থেকে আনি। আচ্ছা এইটা হ্যাঁ, তো এটা তো এখন আমরা ম্যানুয়ালি করতেছি, এটা আমরা ম্যানুয়ালি দেখতেছি, এটা এই পর্যন্তই জানি। পরবর্তীতে দেখবো আমরা কিভাবে ডাটা অন্য জায়গা থেকে এনে ডাটা আমরা প্রোগ্রাম রান করি। প্রতিবারে তো আর বসানোর দরকার নেই তখন, না ঠিক না? না, প্রতিবার পছন্দ করে না, এটা আমরা যেহেতু শিখতেছি এই সুইচ কিভাবে কাজ করে, এই কারণে আমরা একটা একটা করে ভ্যালু দেই, ম্যানুয়ালি হাতে টাইপ করি আর ইয়ে করি। ইয়াতে ইউটিউবের ভিডিওর মধ্যে কি বানানো, ইয়াতে দেখবেন যে স্ক্যানার আছে, স্ক্যানার দিয়ে আমরা ডাটা ইনপুট নেই, কনসোলের মধ্যে ইনপুট নেই, এটা আমাদের দরকার নাই। তারপর আমরা স্ক্যানারটা করব, কিন্তু স্ক্যানার আপনার লাইফে নেভার এভার স্ক্যানার কাজ করবে, মানে লাইফের মধ্যে স্ক্যানার আসবেই না, কোম্পানিতে কোনো স্ক্যানার থাকবে না। কোম্পানির কাজে যখন ইয়াতে অফিসে জয়েন করবেন তখন কোনো স্ক্যানারের ইয়া থাকবে না। তারপরে স্ক্যানারটা আমরা একটা ছোট একটা ক্লাসে 10-15 মিনিটের একটা সেশনে বুঝাই দিব স্ক্যানারটা কি, অথবা হাফ এন আওয়ারের সেশনে স্ক্যানারটা কি বুঝাই দিব। অনেক ভিডিওতে দেখবেন যে স্ক্যানার ইউজ করে ডাটা এন্ট্রি দেয়, এটা অযথা সময় নষ্ট ওইখানে হয়। আমরা এখানে ম্যানুয়ালি দিতেছি, কারণ এই ডাটা এন্ট্রিটা আমরা স্ক্যানারের মাধ্যমে দিব না আর ম্যানুয়ালি দিব না। নেক্সট টাইম আমরা দিব, মানে নেক্সট টাইম মানে কোর্সের শেষের দিকে আমরা দিব, ডাটাবেস থেকে আসবে কিংবা এক্সেল ফাইল থেকে আসবে ডাটা। তো এখানে হচ্ছে যে আমার আগে এই জিনিসটা রেডি করে রাখতে হবে, ঠিক না? তখন এটাকে কনভার্ট করে আপনার হ্যাঁ, ওই ডাটা যখন আসবে তখন আমরা দেখাবো কিভাবে ডাটা ওখান থেকে পুল করে এনে এখানে 3 বসাইলো, ওইটা আমরা দেখবো পরে। আচ্ছা, এটা কি সম্ভব যে যখন আমরা এই প্রোগ্রামিংটা যখন করতেছি, আমার এই প্রোগ্রামিংটা কি আমি মানে অটোমেটিক যেটা আর কি, যেটা আমরা না লিখে করবো আর কি, মানে আউটপুটটা আসবে একটা বক্সের মতো, ওরকম কি করা যায় নাকি? মানে যে প্রোগ্রামিংটা মনে করেন যে আমি লিখলাম, এই প্রোগ্রামিংটাই আমি লিখলাম ডে 3, মানে এগুলা সবকিছু সেট করলাম, সেট করার পরে এখন কেউ এসে তো আর এই ল্যাঙ্গুয়েজটা বুঝবে না মানে আমাদের মতো, ঠিক না? তো তারা যদি মানে এই ছোট এই প্রোগ্রামটাই যখন তারা চালু করলো, তারা কিভাবে সুবিধাটা পাবে? এখন আমরা ওই ইউজারের কথা আমরা চিন্তা করতেছি না যে আমার এটা যে ইউজ করবে সে এটা কিভাবে ইয়া করবে, এখন আমরা জাস্ট নিজেরা বুঝতেছি। হ্যাঁ, আরো পরে এই আপনার থিঙ্কিংটা আরো পরে আসবে।
আচ্ছা। এখন জাস্ট আমরা এটা এই আমার একটু সুইচ প্রশ্ন হচ্ছে কিভাবে যে এই প্রোগ্রামিংটা কি আমি এখন না কনভার্ট করতে পারবো আউটপুট হ্যাঁ এটা আরো পরে পারবো ভিজুয়ালি কিংবা ইয়াতে কিভাবে আমরা এটাকে নিব ওইটা আমরা দেখবো। এখন দেখেন এই সুইচের এই ব্যাপারটা 36 নাম্বার লাইন থেকে 59 নাম্বার লাইন কিভাবে কাজ করতেছে এই রিলেটেড প্রশ্নগুলো করেন। কেস ইউজ করতে গেলে আপনার প্রোগ্রামের লাস্টের কথাগুলো এখন জান একজন বলা শুরু করলে একজন বলেন না, একজন হ্যাঁ বলেন কি কেস শুরু করলে কি আমার কথা কি ক্লিয়ার ছিল না এতক্ষণ? হ্যাঁ ক্লিয়ার তো। কারো যদি ভেঙে যায় তাহলে সাথে সাথে আমাকে বলবেন শুনতে সমস্যা হয় কিনা। আমার এন্ডেও সমস্যা হতে পারে, আপনাদের এন্ডেও হতে পারে। যদি আপনাদের এন্ডে হয় তাহলে অন্যরা আমার কথা শুনবে আর আপনি শুধু শুনবেন না। হ্যাঁ, তখন আপনি আপনার যদি ওয়াইফাই থেকে দূরে থাকেন আপনার এই ইয়াটা দেখেন, এখানে ইন্টারনেট অ্যাক্সেসের পয়েন্টটা দেখেন, এখানে কয়টা লাইন আছে। যদি একটা লাইন কম থাকে তাহলে আপনার আমার কথাগুলি ভেঙে আসতে পারে আপনার এখানে, তার মানে আপনি ওয়াইফাই থেকে দূরে। এই যে দেখেন একটু একটা লাইন কমে গেছে না একটু, যদি একটা লাইন কমে যায় তাহলে বুঝবেন যে আপনি ওয়াইফাই থেকে অনেক দূরে। হ্যাঁ, তখন আপনি ওয়াইফাই সামনে চলে আসেন। যে রুমে ওয়াইফাই দোতলায় কাজ করে এটিকে ওয়াইফাই থাকলে নিচে চলে আসেন, এটিকে চলে যান, অথবা ফার্স্ট ফ্লোরে বেসমেন্ট ওয়াইফাই থাকলে বেসমেন্টে চলে যান, ওয়াইফাই কাছাকাছি থাকেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনার কেস ইউজ করতে গেলে আপনার ব্রেকটা অবশ্যই ইউজ করতে হবে, আদারওয়াইজ রং আউটপুট দেয়, তাই না? কারেক্ট। এবার আপনারা এটা লিখে ফেলেন, লিখে ডিবাগ করে করে কাজ করেন। 10টা 12 বাজে আমরা 18 মিনিটের মধ্যে ব্রেকে যাব, কিন্তু ব্রেকে যাওয়ার আগে মানে এই ব্রেকে না, সুইচের ব্রেক না, আমাদের রিয়েল ব্রেক যেটা মর্নিং ব্রেক। বেলাল ভাই একটা বলেন কোশ্চেন ছিল। বলেন। আমরা মনে আছে লাস্ট ক্লাসে করছিলাম যে এক টগল পয়েন্ট থেকে টগল ব্রেক পয়েন্ট সেট করার পরে আরেকটা টগল ব্রেক পয়েন্ট সেট করছি, দুইটা টগল ব্রেক পয়েন্ট দিয়ে আমরা কাজ করছিলাম মনে হয়। হ্যাঁ, তাহলে ওইটা কিসের কাজ? মানে দুইটা ব্রেক পয়েন্ট, এখান থেকে এইখানে একটা ব্রেক পয়েন্ট দিছি, এখানে একটা ব্রেক পয়েন্ট দিছি। জি জি এরকম ছিল একটা। হ্যাঁ, মানে এইখানে এটা তো পরে ব্রেক পয়েন্ট দিছিলাম, প্রথমটা ব্রেক পয়েন্ট দিছিলাম যে এইটা কিভাবে কাজ করে একটু দেখি। হ্যাঁ, তারপরে চিন্তা করলাম যে এটা কিভাবে কাজ করে দেখি। সেকেন্ড টাইম যখন এটা কিভাবে কাজ করে দেখি, তখন যদি এখানে ব্রেক পয়েন্ট থাকে তাহলে থামবে কোথায়, কত নাম্বার লাইনে থামবে? 16তে নাকি 37-এ থামবে প্রথমে? 37 কেন এই যে 16-এ তো ব্রেক পয়েন্ট আছে, 16 থেকে শুরু হবে। কিন্তু থামবে কোথায়? আমি যদি ডিবাগ দেই কোথায় থামবে প্রথমে? এট ফার্স্ট 16-এ যেহেতু 16-এ ব্রেক পয়েন্ট আছে, জি আর এখানে 37-এ ব্রেক পয়েন্ট আছে, যেহেতু তাহলে 37-এর ব্রেক পয়েন্টে কোনো কাজ করবে না। কেন? 16-এ তো থেমে যাবে। আমি 16 থেকে লাইন বাই লাইন এক্সিকিউট করে 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 আমি 37 আসতে পারি। এখন আমি যদি চাই যে না এই সময়টা আমি নষ্ট করবো না, আমি লাইন বাই লাইন এক্সিকিউট করবো না, এটা খুব দ্রুত পার হয়ে যাবে। পার হয়ে এখানে সে থেমে যাবে, কারণ আমি তো দেখতেছি এখন সুইচ, আমি তো আর ইফ এলস দেখতেছি না যে উপরে আমার ইয়া দিতে হবে, উপরে আমার বেসিক্যালি দুইটা টগল ব্রেক পয়েন্টের কোনো কাজই নাই, মানে এটা টগল ব্রেক পয়েন্ট হচ্ছে যে আমি যদি ব্রেক পয়েন্ট থাকে আর আমি যদি রাইট ক্লিক করে টগল ব্রেক পয়েন্টের এই মেনুটা চুজ করি তাহলে ব্রেক পয়েন্টটা চলে যাবে। আর যদি ব্রেক পয়েন্ট না থাকে তাহলে আমি যদি মেনুটা চুজ করি তাহলে ব্রেক পয়েন্টটা আসবে, সেট হবে। টগল ব্রেক পয়েন্টের কাজ এটা, স্টার্ট পয়েন্ট যেটা আর কি ওটাই। মানে সেট ব্রেক পয়েন্ট ডাবল ক্লিক করেও আনা যায়, ডাবল ক্লিক করেও আবার রিমুভ করা যায়, এরকম। তো মাল্টিপল ব্রেক পয়েন্ট থাকলে থাকা না থাকা একই, কারণ মাল্টিপল ব্রেক পয়েন্ট থাকলে সুবিধা নাই, অসুবিধা বেশি। কারণ আমি যদি এখান থেকে রান করতে চাই আর এখানে আমার যদি ব্রেক পয়েন্ট থাকে তাহলে সে থেমে যাবে এখানে, তখন আমাকে আবার ম্যানুয়ালি F6 দিয়ে লাইনগুলি সব কভার করে তারপর আবার এখানে আসতে হবে। তাহলে আমি যদি চাই যে আমার এই ব্রেক করবে এখানে না, তাহলে এখান থেকে আমি উঠাই দিয়ে এখানে আমি সেট করে দেবো ব্রেক পয়েন্ট। এটা খুব দ্রুত লেখেন তো সবাই কি প্র্যাকটিস করতেছেন? টাইপিং প্র্যাকটিস করেন তো সবাই? আমি রিকোয়ারমেন্টটা দিলাম চ্যাট বক্সে, জুম চ্যাটের মধ্যে আছে রিকোয়ারমেন্ট, সবাইকে দিতেছি। বুঝতে পারলাম না যে আপনার লেকচারটা শুরু হয়েছে তো সেজন্য ওটা দেখতেছিলাম। ওকে, ওইটা রায়ন ভাইকে দিতে পারলাম না আর কি। হ্যাঁ রায়হানের সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ হয়েছে, তখন ওই আপনার ক্লাসটা স্টার্ট হয়েছিল আর কি, সেজন্য আর ওটা করিনি।
মানে কোনটা? এই মানে ডাবল স্ক্রিনে মানে আমি একটাতে লিখবো আর একটাতে আপনার এটা দেখবো আর কি, ওটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস থেকে ডাবল স্ক্রিনে করেন। এখন আপনি খাতায় করেন, খাতায় লিখে ফেলেন তো এটা কুইক, যারা যারা লিখতেছেন 10 ফিঙ্গারে লেখেন। আচ্ছা সবাই এই এটার প্র্যাকটিস করতেছেন তো? র্যাপিড টাইপিং টিউটর প্রতিদিন 1 ঘন্টা করে, যাদের টাইপ স্লো, মনে করেন আপনি ইন্টারভিউতে গেছেন, আপনাকে বলছে টাইপ করতে, এটা একটু টাইপ করে দাও, তখন টাইপিংটা কি এরকম হবে? অনেকের আছে কিন্তু এরকম। ইফ, তারপর এটা কিভাবে, একবার কিবোর্ডে তাকালেন, একবার স্ক্রিনে তাকালেন, তারপরে ইফ এজ ইজ ইকুয়াল টু 65, এরকম হলে কিন্তু খবর আছে আপনার। টাইপিংটা একদম মানে একদম হাইকোর্টের বটগাছের তলার যে আছে টাইপিস্ট আছে, এদের এদের ওর দরকার নাই। আপনি একটা ডিসেন্ট একটা টাইপিং হয়ে চলে। আপনি 5-6 ইয়ার্স এক্সপিরিয়েন্সের টাইপিং যেমন হয় আর কি, 20-25 ওয়ার্ড পার মিনিট। এই সফটওয়্যারটা একটা ইয়ে হলো, আপনি যখন টাইপ করবেন স্ক্রিনে তাকায় টাইপ করবেন। যেমন আমি কিন্তু কিবোর্ডের দিকে তাকায় নাই, আমি ফিঙ্গারটাকে আমার যে লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার মানে এইটাকে আমি রাখলাম এফ এর উপর, রেখে বাকি যে 3টা এর পাশের ASD তে বসাই দিলাম, দ্যাটস ইট। আর রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার মানে এইটাকে রাখলাম জে এর উপর, যেতে বসায় বাকি 3টা বসাই দিলাম। এই হলো আমার ফিঙ্গারের স্ট্রাকচার। এখন আমি টাইপ করেন তো ভাই, আমি এটা আসলে বুঝতেছি না, এটা এখানে উপরে লেখা আছে কিন্তু ওটা টাইপটা কি মানে এখানেই আসবে যদি টাইপ করি? এই শুনেন আগে তো, এখানে বসাইলাম আঙ্গুলটা। আমি আপনার ওই পয়েন্টে এখনো তো যাইনি, আপনাকে শুনেন কথাগুলি। সো ফিঙ্গার যখন সেট হয়ে গেল, তখন দেখেন এখন এই ফিঙ্গার, কোন ফিঙ্গারটা গ্রিন আছে। আমি কিন্তু কিবোর্ডের দিকে তাকায় নাই, আমি আছি স্ক্রিনের মনিটরের দিকে তাকায় আছি, এবং মনিটরের মধ্যে দেখতেছি আমার কালারফুল একটা কিবোর্ড আছে, এবং ওইখানে আমার মানে 2 হাতের ইয়ে আছে, ফিঙ্গার গুলি আছে, এখানে 10 ফিঙ্গার আছে। তো গ্রিন আছে কোন ফিঙ্গারটা? লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গারটা গ্রিন আছে। তাহলে আমি আমার কিবোর্ডের দিকে ফিজিক্যালি না তাকায় মনিটরের দিকে তাকাই আমি ওইটাকে ক্লিক করব। তারপরে গ্রিন আছে কোনটা দেখেন? লেফট হ্যান্ডের থাম্ব। ওকে, থাম্ব থাকবে স্পেস বারের উপর, দোনোটা থাম্ব দিলাম, থাম্ব। তারপর গ্রিন আছে কোনটা? রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার জে, তারপর থাম্ব, তারপর ডি লেফট হ্যান্ডের মিডল ফিঙ্গার, তারপর রাইট হ্যান্ডের মিডল ফিঙ্গার, তারপর থাম্ব, লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার, থাম্ব, রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার। এইভাবে করে প্রতিদিন হাফ এন আওয়ার 1 আওয়ার এখন থেকে করবেন। আমি 1 মাসের মধ্যে আমি দেখতে চাই যে আপনাদের একটা ভালো একটা স্কোর চলে আসছে। এখানে লেসন যা আছে সবগুলি লেসন শেষ করবেন, বেসিক এর যেগুলো আছে শিফট কি কি এগুলি সবগুলি লেসন শেষ করবেন, এই 9টা লেসন শেষ করবেন। বিগিনার লেভেল, এক্সপিরিয়েন্স লেভেল আছে, এটা বিগিনার লেভেল লেসন এখানে আছে, এই লেসনগুলি 9টা। তারপর এক্সপিরিয়েন্স লেভেলে আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলি। কিন্তু এখন যেটা আছে ইন্ট্রোডাকশন, এতে থাকেন এবং বেসিক লেভেল থেকে শুরু করেন সবাই। এটা প্রত্যেকেরই, যারা নাকি কিবোর্ডের স্পিড কম, এটা কিন্তু অবশ্যই করবেন। যদি করেন তাহলে আমি এরকম ক্লাসের মধ্যে আমি বলবো যে এটা 10 মিনিট সময় দিলাম, এটা লিখে ফেলেন, তখন 10 ফিঙ্গারে লিখবেন আপনারা। 1 ফিঙ্গারে যাদের লেখার অভ্যাস আছে, এটা এখনই আজকে থেকে এটাকে রিমুভ করতে হবে, 10 ফিঙ্গারে লিখতে হবে। তাহলে আমি জুম চ্যাটে এটা পাঠিয়েছি, এটা এক্সটার্নাল দিয়ে ভালো হবে। হ্যাঁ রাইট, এই কারণে এক্সটার্নাল কিবোর্ড এবং মাউস সবাই কিনে নেবেন। মনিটর তো আছেই, মনিটর তো মাস্ট, মনিটর এক্সটার্নাল মাউস মনিটর ছাড়া চলবে না, মানে আপনি মনোযোগ দিতেই পারবেন না, আপনি হারিয়ে যাবেন। কারণ একই মনিটরে যখন আমার জুমের উইন্ডো ওপেন থাকবে, আপনি আপনার ইক্লিপস দেখবেন না টাইপ করার জন্য। আমার জুমের উইন্ডোটা মিনিমাইজ করলে আপনি ইক্লিপসে টাইপ করতে পারবেন। আমার জুমের উইন্ডো মিনিমাইজ থাকলে আমি কি লিখতেছি না লিখতেছি, কি বলতেছি, এগুলো কিচ্ছু বুঝবেন না। তো এরকম অসংখ্যবার এই প্রতি ক্লাসে হবে, আপনারা হারাই যাবেন। সো মনিটর মাস্ট, এন্ড কিবোর্ড এন্ড মাউস। অফিসে গেলেই আপনাকে এই ধরনের একটা সিচুয়েশনে বসাই দিবে। আর যারা রিমোট করেন ওরাও বাসার মধ্যে এটা করে নেবেন। আমি ফার্স্ট ক্লাসে যেটা দেখাইছিলাম, এটা হচ্ছে আপনার মনিটরের সামনে আপনার কিবোর্ডটা থাকবে আর এখানে মাউসটা থাকবে।
আর এটা হচ্ছে আপনার ল্যাপটপে এখানে ওপেন করে রাখবেন। এটার মধ্যে হয়তো আমার ভিডিওগুলি দেখবেন, আমার ইয়াগুলি সেলফ স্টাডির সময় অন্য সময় কাজ করেন, তাহলে এটার মধ্যে আমার ভিডিওগুলি দেখবেন। আর এখন এটার মধ্যে আমার প্রজেক্টরটা ওপেন করে রাখেন, আমার স্ক্রিনটা দেখবেন এখানে, জুম স্ক্রিনটা দেখবেন এখানে, আর এখানে আপনি কাজ করবেন। আর অফিসে গেলে আরেকটাও থাকে মনিটর, এখানে 3টা মনিটর থাকে। হ্যাঁ, এরকম মনিটর আরেকটা থাকে এখানে। এখানে আবার অন্য কিছু থাকে। কেন এত সেট আপ করে রাখে একটা এমপ্লয়িকে, এত টাকার ইয়ে করে রাখে কেন? শুধু একটা ল্যাপটপ দিলে তো হয়তো। এটা অফিসেরই লাভ, কারণ 3টা মনিটর দিলে কাজের বাড়ে, কাজের প্রোডাক্টিভিটি বাড়ে। কিবোর্ড আর মাউস দিলে এটাও কাজের প্রোডাক্টিভিটি বাড়ে। ল্যাপটপের কিবোর্ড এটা কোনো স্ট্যান্ডার্ড কোনো কিবোর্ড না, এটা কম্প্যাক্ট একটা কিবোর্ড। এটা 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 দিছে যে অন দ্য ফ্লাই কিংবা অন দ্য মুভে, আপনি ট্রাভেল করতেছেন কিংবা গাড়িতে, বাসে, তখন আপনি এটা দিয়ে যেতে কাজ করতে। এটা কোনো মানে স্ট্যান্ডার্ড কোনো কিবোর্ড না। স্ট্যান্ডার্ড কিবোর্ড হচ্ছে যেটা নাকি এক্সটার্নাল কিবোর্ড, এগুলো আপনাদের জবে দিবে। অনেকে এক্সটার্নাল কিবোর্ড মাউস জবের মধ্যে ইউজ করে না, ডেস্কে দিয়ে রাখে, কিন্তু ল্যাপটপে ইউজ করে, এটা ভিন্ন কথা। এটা যখন 10-15 বছর কাজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে তখন এটা করতেছে। কিন্তু কেউ যদি কিবোর্ড আর মাউসে কাজ করে অফিসে, তাহলে এটা কেউ ভাবে না যে সে এক্সপার্ট না, এটা কেউ ভাবে না। এটা যার যার চয়েস। আমরা 7 মিনিটের মধ্যে যাব। 7 মিনিট যাওয়ার পরে আমরা সুইচের একটা লিখবো, সুইচের সিনট্যাক্সটা লিখবো, আর কয়েকটা এক্সাম্পল দেবো সুইচের। ভাই, তাহলে বুলিয়ানের ক্ষেত্রে আসলে সুইচ আমরা ইউজ করার দরকার নেই, যেহেতু এটা কন্ডিশন কম থাকবে, বাট ক্যারেক্টার বা অন্যান্য ক্ষেত্রে ইউজ করতে পারি। ইন্টিজারের ক্ষেত্রে এটা তো ইন্টিজার, ডেভ হলো ইন্টিজার। ইন্টিজারের ক্ষেত্রে তো নাম্বারের অভাব নাই। আর যদি এটা বুলিয়ান হইতো তাহলে হয় এটা ট্রু আর ফলস, এই দুইটা ছাড়া তো আর কোনো ভ্যালু নাই। তাহলে বুলিয়ানের ক্ষেত্রে সুইচ ইউজ করার ক্ষেত্রে তেমন কোনো পারফরমেন্স এদিক সেদিক হবে না। এটা কেউ একজন করছেন কিনা শো করান, অথবা কোনো প্রবলেম থাকলে শো করান। এবং জুম চ্যাটে আমি দিছি এটা রিকোয়ারমেন্টটা দিছি, উপরের রিকোয়ারমেন্টটা, এটা আপনারা সুইচের মধ্যে আনেন। সুইচ এনিবডি? হ্যাঁ, 14 জন হয়ে গেছে, আরো আসতেছে। আমরা একটা ব্রেকে যাবো 3 মিনিট পরে, তারপর সুইচের আরো কয়েকটা এক্সাম্পল দেখে তারপর নেস্টেড ইফ। আসসালামু আলাইকুম ভাইয়া, স্ক্রিনটা একটু নিচের দিকে নেবেন। আচ্ছা, এখানে সুইচে একটা ড্রব্যাক হচ্ছে, উই ক্যানট ইউজ রেঞ্জ ভ্যালু ইন সুইচ। অ্যান্সার হচ্ছে নো। এটা সুইচের ড্রব্যাক, নো, উই ক্যানট ইউজ রেঞ্জ ভ্যালু। যদি রেঞ্জ ভ্যালু হয় তাহলে আমাদের ইফ এলস ইউজ করতে হবে। ইফ উই হ্যাভ রেঞ্জ ভ্যালু ইন কন্ডিশন, then 1 to 5, day value 1 greater than or equal to 1 and less than or equal to 5 হলে weekdays, এটা রেঞ্জ ভ্যালু না? If we have range value then use if else, তাহলে use কি if condition. অনলি ইকুয়ালস টুর ক্ষেত্রে মোটামুটি আমরা কেস মানে সুইচটা ইউজ করব। only equal এর ক্ষেত্রে সুইচ ইউজ করতে হবে, অন্য কিছু তো না। ওকে, 16 হ্যান্ড রেজ। তাহলে এই 3টা কোশ্চেন, এগুলো ইন্টারভিউ কোশ্চেন না, এটা বুঝার কোশ্চেন। এই 3টা আপনি বুঝছেন। সুইচে ইকুয়াল সাইন অনলি ইউজ করা যাবে, গ্রেটার দ্যান লেস দ্যান ইউজ করা যাবে না। সুইচ কখন ইউজ করতে হবে? যখন 2-3টা বেশি কন্ডিশন হয়ে যাবে, তখন সবাইকে বলবেন না যে এটা 3টা কন্ডিশনের উপর করলে সুইচ করতে হয়, এটা কোনো নিয়ম না, এটা জাস্ট আমাদের একটা কনসেপ্ট। ক্যান উই ইউজ, কেউ যদি 4টা কন্ডিশনে লেখে, আপনি তার সাথে আর আর্গুও করার কোনো সুযোগ নেই, এটা কোনো স্ট্যান্ডার্ড না। কেউ 2টাতেও সুইচ ইউজ করে, এটা করুক, এটা তার ব্যাপার। আপনিও যদি মনে করেন না আপনার 4টা কন্ডিশন হইলে আমার চলে, ইফ এলস ইউজ করব, এরপরে আমি হ্যাঁ এটা করতে পারেন, এটা আপনার ব্যাপার। ক্যান উই ইউজ রেঞ্জ ভ্যালু ইন সুইচ? নো, উই ক্যানট ইউজ রেঞ্জ ভ্যালু। লাইক if we have range value then use if condition, like if day is greater than or equal to 1 and day is less than or equal to 5, then print weekdays. এইভাবে এই ধরনের কন্ডিশন সুইচের মধ্যে ইউজ করা যায় না। ব্রেকের পরে আমরা দেখব। আর যদি একটু যে নট ইকুয়াল টু দিয়ে যদি একটা ইয়ে দেখাইতেন আর কি, এটা একটু আমি কনফিউজড আর কি। সুইচে নট ইকুয়াল ইউজ করা যায় না, ইউজ করা যায় না। না।
কিন্তু Switch. নট ইকুয়াল টু সমাধান তো করা যায় না? হ্যাঁ, সমাধান করা যায় ইফ কন্ডিশন দিয়ে। তারপর দেখবো ডিফল্ট, তারপর দেখবো সুইচ রেঞ্জ। সুইচের রেঞ্জ কিভাবে ইউজ করা যায় বিকল্প ওয়েতে, অল্টারনেট ওয়ে, বাট এইভাবে আমরা রিকমেন্ড করি না। রেঞ্জ ইউজ করা যায় একভাবে, কিন্তু এটা কোনো ভালো কোনো ওয়ে না, এই কারণে সুইচের রেঞ্জ ইউজ করতেই নাই। তারপর দেখবো কতগুলি সুইচের এক্সাম্পল। ওকে, আমরা এখন একটা ব্রেক নিই।